গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলা নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে বললেন সিইসি। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে যা দেখতে চাই পুরো প্রসঙ্গ। সারা দেশে আরও 3 দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী 5 দিনেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আগামী 24 ঘন্টায় সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। খুলনা বিভাগ সহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। বুধবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় 41.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠছে রাজধানীবাসীর। আবহাওয়া অফিস বলছে আগামী 5 দিনেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ফলে দেশজুড়ে চলমান হিট অ্যালার্ট বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর। এস এম আরিফের আরও তথ্য। তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড গরমে নাভিশ্বাস উঠছে রাজধানীবাসীর। আবহাওয়া অফিস বলছে আগামী 5 দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই, বরং গরম আরও বাড়তে পারে। যেহেতু বাংলাদেশের পশ্চিমে তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই, প্লাস আমাদের লোকালি যে বৃষ্টিটা হচ্ছে সেটা তেমন একটা প্রভাব নেই, এই জন্য তাপপ্রবাহে তেমন একটা তারতম্য হবে না। সকাল 9:30টার দিকে আমরা আরও 3 দিনের জন্য সেটা এক্সটেন্ড করলাম আর কি, যার আমাদের তাপপ্রবাহ যেটা সারা দেশে বয়ে যাচ্ছে সেটা অব্যাহত থাকতে পারে। সম্প্রতি রাজধানী ঢাকার তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে তাপপ্রবাহ। এখন প্রশ্ন হচ্ছে এমন অবস্থার কারণ কি? বিশেষজ্ঞরা বলছেন তীব্র তাপপ্রবাহের পিছনে রয়েছে এল নিনোর প্রভাব। এল নিনো একটি স্প্যানিশ শব্দ, মূলত জলবায়ুর বিরূপ প্রভাবে পূর্ব প্রশান্ত মহাসাগরের উষ্ণায়নের ফল হলো এল নিনো, যার কারণে পৃথিবীর এক প্রান্তে প্রচণ্ড খরা আর অন্য প্রান্তে ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়। এবছর আরব আমিরাতে অপ্রত্যাশিত বন্যা, সৌদি আরবে ঝড়, অন্যদিকে ভারত, বাংলাদেশ সহ কয়েকটি দেশে প্রচণ্ড গরমের বিষয়টিকে এল নিনোর প্রভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। এল নিনোর এই সংঘটন প্রতি 2 থেকে 7 বছর অন্তর হলেও এর চরম অবস্থা সাধারণ ঘটে প্রতি 2 দশকে একবার। সবশেষ 1982 সালে পৃথিবীতে এর চরম অবস্থা দেখা গিয়েছিল। বিশ্ব আবহাওয়া সংস্থা আগেই জানিয়েছিল 2024 সালের এল নিনো হবে ইতিহাসের 5টি চরম এল নিনোর একটি। ফলে এবছর তাপপ্রবাহ দীর্ঘ হতে পারে বলে আশঙ্কা আবহাওয়া অধিদপ্তরের। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। তীব্র তাপপ্রবাহের মধ্যে আগামী 28 এপ্রিল রোববার খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পাশাপাশি শ্রেণীকক্ষের বাইরের কোনো কার্যক্রমে প্রয়োজন ছাড়া কোনো শিক্ষার্থী অংশ নিতে পারবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতি সপ্তাহের শনিবারও শ্রেণী কার্যক্রম চলবে বলেও বলা হয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে। প্রচণ্ড রোদেও ট্রাফিক পুলিশের সদস্যরা দায়িত্ব থেকে সরে আসেনি বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। রাজধানী রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শুধু হিট ওয়েভ নয়, আরও বড় দুর্যোগ এলেও বাংলাদেশ পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে থাকবে। ডিএমপি কমিশনার আরও বলেন, পুলিশের কার্যক্রম শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও পুলিশ সদস্যরা ভূমিকা রাখছে। লাখের বেশি সদস্য রয়েছে আমাদের এই বাহিনীতে। আমরা দিবারাত্র 24 ঘন্টা মানুষের আইন শৃঙ্খলাজনিত সেবা দিয়ে থাকি। পুলিশ কেবল আইন শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ নয়, পুলিশ
আমি নাগরিক জীবনের সর্বত্রই পুলিশের অবস্থান রয়েছে। পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের কাজ করে। তীব্র দাবদাহের উত্তাপ পৌঁছে গেছে এসি, ফ্যান ও হাত পাখার বাজারে। প্রচণ্ড গরমে অতিষ্ঠ মানুষ বাধ্য হয়ে ছুটছেন এসি, ফ্যানের দোকানে। আর এই সুযোগে বেপরোয়াভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন দোকানিরা। সরবরাহ অনুযায়ী চাহিদা বেশি থাকায় সময় মতো সরবরাহ করতে পারছেন না তারা। আর মৌসুমি বাণিজ্য নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। এস এম খুরশেদ আলম জানাচ্ছেন বাকিটুকু। রাজধানী সহ সারা দেশে প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। ঘরের ভিতরে বাইরে কোথাও স্বস্তি নেই। বাইরে বের হলে যেন আগুনের হালকা লাগে শরীরে। অন্যদিকে দমবন্ধ ঘরে পরিবার নিয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। দুর্বিষহ এই অবস্থা থেকে মুক্তি পেতে মানুষ ভিড় করছে এসি এবং ফ্যানের দোকানে। কয়েকদিন আগে ইলেকট্রনিক্স পণ্যের দোকানগুলোতে এসির ক্রেতা ছিল না তেমন। তবে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় দোকানে দোকানে বেড়েছে ক্রেতা। সবকিছু মিলেই দেখা যাচ্ছে গরমের সময় একটু সবাই তো চায় একটু আরামায়েশ। আমি 1.5 মাস আগে যেটা কিনেছি এখন আর কি 5,000 টাকার মতো বাড়ছে আর কি। চাহিদার সঙ্গে মৌসুমে বেড়েছে ফ্যান ও এসির দাম। তাপ প্রবাহকে পুঁজি করে গত এক সপ্তাহের ব্যবধানে এসির দাম বেড়েছে টন প্রতি 3 থেকে 5,000 টাকা। যদিও বিক্রেতারা সুযোগ বুঝে দাম বাড়ানোর কথা অস্বীকার করছেন। এখন যে ফ্যানটা বিক্রি হতেছে এটা মূলত হচ্ছে এয়ার কুলার আর এসি, এখন এই দুটা বেশি বিক্রি হতেছে। বিক্রি বেশি হচ্ছে অবশ্যই আমাদের ভালো লাগছে, কিন্তু অত্যাধিক চাপের কারণে আমরা আশানুরূপ সার্ভিস দিতে পারছি না। তো প্রাইস রিজনেবল, কম্পারেটিভলি মার্কেটের কম্পিটিশন বেড়ে গেছে। আমাদের এখন যারা মেইন কাস্টমার তারা দেখা গেছে মধ্যবিত্তরাই এখন বড় কাস্টমার। ফ্যান ও এসির পাশাপাশি রাজধানীতে বেড়েছে হাত পাখারও চাহিদা। দাম এটা আপনার 120 টাকা করে আর কি, বেশি অংশে কাস্টমারে চলে যায় আর কি দাম শুনে। এস এম খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না। প্রতিবেদন রাকিব হাসানের। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী থেফরা থাভিসিনিয়ের আমন্ত্রণে 6 দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে ব্যাংককে অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী তার ভাষণে যুদ্ধের ভয়াবহতার চিত্র তুলে ধরে অবিলম্বে রাশিয়া, ইউক্রেন এবং ইসরায়েল ও ফিলিস্তিনি যুদ্ধ বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান। Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. রোহিঙ্গা ইস্যু তুলে ধরে এ সংকট মোকাবেলা এবং মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও পরামর্শ দেন শেখ হাসিনা। I take this opportunity to call upon the Asia Pacific region, especially ASEAN, to play a proactive role in resolving the volatile situation in Myanmar. We must ensure that the Rohingyas can go back home in safety and dignity, and the earliest possible. The origin of their crisis has been in Myanmar, and its solution also lies with Myanmar. আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের মানুষের গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করেছে উল্লেখ করে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Why Palestine people should not get their right? রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। তাদের নেতারা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। দুপুরে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খানে স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি কথা বলেন। বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন,
সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিষোদাগারের মাধ্যমে বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে বিএনপি। এদিকে জলাশয় ভরাটের মাধ্যমে ঢাকাকে কৃত্রিম মরুভূমিতে পরিণত করায় তীব্র গরম অনুভূত হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সরকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্ট। তীব্র তাপদাহে মানুষ যখন অতিষ্ঠ তখন কিছুটা স্বস্তি দিতে নয়াপল্টনে দলে বিশুদ্ধ পানি ও খাবার করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। এই কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পুষ্টরা রাজধানীর চারপাশের জলাশয় বালি দিয়ে বেড়েছে। আজকে ইট পাথরে ঢাকা শহরে পরিণত হয়েছে। শহর আজকে কৃত্রিম জলাশয়গুলো দখল করে ফেলেছে। এই ভূমিদস্যুরা কারা? এরা সরকারের মদতপুষ্ট। রুহুল কবির রিজভী আহমেদ বলেন, শক্তির কারণে সাধারণ বিষয় হয়ে উঠেছে। এমপি রাজ তৈরি হয়েছে, আরেকটা দামি নির্বাচন আওয়ামী লীগের এমপির শালার ছোট ভাই তা নিশ্চিতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এছাড়াও নির্বাচনের সময় আবেগ অনুভূতির কারণে বিশৃঙ্খলা যেন না ঘটে আর ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে বলেও জানান সিইসি। আবু সাইদ অপুর রিপোর্টে বিস্তারিত। উপজেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ এবং নির্বিঘ্ন করতে বিভাগীয় কমিশনার, রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক, জেলা প্রশাসক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে মাঠ প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সভায় স্বরাষ্ট্র, জনপ্রশাসন, নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার বলেন, উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ হতে পারে। গণতন্ত্রের যে অগ্রযাত্রা, যেটা দৃষ্টান্ত আপনারা প্রতিষ্ঠিত করেছেন সাধারণ নির্বাচনে, সেটাও ক্ষুণ্ণ হয়ে যেতে পারে। যে আমরা আশা করব আগামীতে আমাদের প্রত্যেকটা নির্বাচন সুন্দর সুস্থ হবে, যে বাংলাদেশে গণতন্ত্র আছে, আমাদের নির্বাচনের মতোই হয়ে থাকে, ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। পরে আনুষ্ঠানিকভাবে মাঠ প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর সভায় আলোচ্য বিষয় নিয়ে কথা বলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম। উপজেলার নির্বাচনে ইউনিয়ন পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং প্রত্যেকটি উপজেলায় 2 থেকে 4 প্লাটুন মোতায়েন করা হবে। তবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেন নির্বাচন কমিশনের মুখপাত্র জাহাঙ্গীর আলম। আমাদের আচরণ বিধিটা যাতে সবাই যথাযথভাবে প্রতিপালন করেন। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদের খোঁজে বিএফি ও বাংলাদেশ ব্যাংক সহ 8টি প্রতিষ্ঠানে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর আগে মঙ্গলবার বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের অনুসন্ধান বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দুদককে 2 মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। গেল সোমবার বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় তা অনুসন্ধান করবে বলে জানায় দুদক। এই ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করা হয়। একই দিন তার দুর্নীতির অনুসন্ধান চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। এর আগে রোববার বেনজির আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা চেয়ে দুদকে আবেদন করেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্য সহ 288 জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভোর 6টার দিকে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, ভোরে বিজিবি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চিন ডুইনের উদ্দেশ্যে বিআইডব্লিউটিএ ঘাট ছেড়ে যায়। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া 3 বিচারপতি। তারা হলেন বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মোহাম্মদ শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
সকাল 10:30টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান তাদের শপথ বাক্য পাঠ করান। এই সময় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি সহ বর্তমানে আপিল বিভাগে 5 জন বিচারপতি রয়েছেন, আর 3 বিচারপতির নিয়োগ কার্যকরের মধ্য দিয়ে আপিল বিভাগের বিচারপতির সংখ্যা দাঁড়ালো এখন 8 জনে। এবারে পাবলিক ভিউ। ট্রেনে কোনো যাত্রী 100 কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে যাত্রীরা কিছুটা কম ভাড়ায় ভ্রমণ করতে পারতেন আরামদায়ক বাহনে। তবে আগামী 4 মে থেকে ছাড় প্রত্যাহার করে নেয়ায় বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের। আবু সাইদ উপর আরো তথ্য। প্রিয় দর্শক, আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি মাই টিভি সাপ্তাহিক বিশেষ আয়োজন পাবলিক ভিউয়ে। আর বরাবর মতো আপনাদের সাথে আছে আমি আবু সাইদ অপু। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো তা হলো ট্রেনের ভাড়া বৃদ্ধির ফলে কি বলছেন ট্রেনের যাতায়াতকারীরা। তবে তার আগে দেখে আসা যাক ছোট্ট একটি প্রতিবেদন। ট্রেনে কোনো যাত্রী 100 কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতদিন ছাড় দিয়ে আসছিল বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। তবে রেল খাতে লোকসান কমাতে আগামী 4 মে থেকে আগের রেয়াত বা ছাড় প্রত্যাহারের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি অনুসারে এতদিন 101 অথবা 250 কিলোমিটার ভ্রমণে 20%, 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25%, আর 400 কিলোমিটারের বেশি ভ্রমণে 30% একজন যাত্রী রেয়াত সুবিধা পেতেন। নতুন তালিকা অনুযায়ী 4 মে থেকে ঢাকা চট্টগ্রাম রুটে তুর্না এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার শ্রেণীর ভাড়া 345 টাকা থেকে বেড়ে 405 টাকা ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর আসনের ভাড়া 656 টাকা থেকে বেড়ে 777 টাকা। ঢাকা কিশোরগঞ্জ রুটে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 150 ও 288 টাকা থেকে বেড়ে যথাক্রমে 160 ও 305 টাকা করা হয়েছে। ঢাকা ও রাজশাহী রুটে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 340 ও 656 টাকা থেকে বেড়ে যথাক্রমে 405 ও 771 টাকা করা হয়েছে। আর ঢাকা নোয়াখালী রেল রুটে উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার ও এসি চেয়ার শ্রেণীর ভাড়া 275 টাকা ও 542 টাকা বেড়ে যথাক্রমে 310 ও 593 টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকা সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ট্রেন শোভন চেয়ার ও এসি চেয়ার স্নিগ্ধা শ্রেণীর ভাড়া 320 ও 610 টাকা থেকে বেড়ে যথাক্রমে 375 ও 719 টাকা করা হয়েছে। ট্রেনের ভাড়া বৃদ্ধির এই বিষয়টিকে কিভাবে দেখছেন যাত্রীরা? বাজিতপুর দিয়ে আসার পথে 250 টাকার টিকিট আমার 600 টাকা নিছে। আগে যে ভাড়াটা ছিল ওইটাই ভালো ছিল, কিন্তু এখন ভাড়াটা বাড়ায় আমাদের উপর একটা আলাদা প্রেশার চাপায় দেওয়া হচ্ছে। আমাদের ইনকাম কম, এই ভাড়াটা যদি না বাড়ে সবচেয়ে বেশি ভালো আমাদের জন্য। সাধারণ মানুষের তো আসলে বাড়তি ভাড়াটা দেওয়াটা কষ্টদায়ক। ভাড়া না বাড়ানোটাই গরিব মানুষের জন্য উপকার হবে। আর কমলাপুর রেল স্টেশন ম্যানেজার ভাড়া বৃদ্ধির বিষয়ে কি বলছেন? রেয়াতি সুবিধাটা প্রত্যাহার করা হয়েছে, জাস্ট এতটুকুই, কোনো ভাড়া বৃদ্ধি নাই। আপনার ওই রেয়াতি যেটা রেয়াত পেতে সেটা এখন থেকে পাবেন না। প্রিয় দর্শক, এই ছিল আজকে আমাদের পাবলিক ভিউয়ের বিশেষ আয়োজন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নাগরিকদের প্রত্যাশা প্রাপ্তি, সংগতি কিংবা অসঙ্গতির গল্প নিয়ে। সে অপেক্ষায় ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় চোখ রাখুন মাই টিভিতে। তীব্র দাবদাহে বিপর্যস্ত কর্মজীবী, শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি ইবিএল। জনগণের পাশে দাঁড়ানো, সামাজিক দায়বদ্ধতা উল্লেখ করে বিরাজমান পরিস্থিতিতে ব্যাংকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা। তারা জানান, গরমে শ্রান্ত, ক্লান্ত ও শ্রমজীবী ও পথচারীদের মাঝে কিছুটা স্বস্তি দিতে বিনামূল্যে পথচারীদের মাঝে সুপেয় খাবার পানি বিতরণ অব্যাহত রেখেছে ইবিএল, যার অংশ হিসেবে আজ রাজধানীর ধানমন্ডি, গ্রিন রোড এবং সংলগ্ন এলাকায় পানি বিতরণ করেন ব্যাংকের কর্মকর্তারা। ইতিপূর্বে পুরান ঢাকায় ও এ কর্মসূচি পালিত হয়। এর সাথে সংবাদের শেষ পর্যায়ে আমরা যাবার আগে আরো একবার মনে করে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো।
গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে উপজেলা নির্বাচনে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে বললেন সিইসি। নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি। পুলিশের সাবেক আইজি বেনজিরের সম্পদের খোঁজে কাজ শুরু করেছে দুদক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট সহ 8টি প্রতিষ্ঠানে চিঠি। ছিল এখনকার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ। বিদায় নিচ্ছেন মেহেদী হাসান খান। আল্লাহ হাফিজ।